সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। গণতন্ত্র ধ্বংস করার পথে যেই মানুষগুলো শেখ হাসিনার হাতকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিলেন তার মধ্যে বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক খুবই ওপরের দিকে আছেন। তিনি আজ গ্রেফতার হয়েছেন, এরকম একটা খবর দেখলাম। সাথে সাথে মনে একটা প্রশ্ন জাগলো, তিনি আজ কেন গ্রেফতার হলেন? কেউ কেউ অবশ্য তার গ্রেফতার হওয়া নিয়েই প্রশ্ন তুলছেন। আমিরে জামাত ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের বক্তব্য লিমিট ক্রস করেছে। ইউনূসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে, এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে। নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না। হাজার হাজার সিনকার উপহার দিচ্ছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন, অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূস তার ক্ষমতা দিন দিন ফুরা যাচ্ছে এবং চাকরি ফুরিয়ে আসার শেষ দিকে। প্রদর্শক শ্রোতা, এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে। প্রদর্শক শ্রোতা, অবশ্যই বিস্তারিত আপনারা সামনে ভিডিওটি দেখবেন। প্রদর্শক বিচারপতি খায়রুল হক আজকে গ্রেফতার হয়েছে। প্রদর্শক শ্রোতা, তিনি এতদিন কোথায় ছিল যে আজকে গ্রেফতার হলেন? প্রদর্শক শ্রোতা, এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে। প্রদর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন সামনেই। এবং প্রদর্শক, বাংলাদেশ জামাতে ইসলাম, ছাত্র শিবির এবং ছাত্রদল এই বিষয় নিয়ে খুবই কিছু তথ্য তুলে ধরেছেন এক বিশ্লেষক। প্রদর্শক, আপনারা ভিডিওর কিছু মূল অংশ জানতে পারলেন। অবশ্যই আপনারা ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা নিজেই বুঝতে পারছেন। এই জন্য আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি। চলুন। গণতন্ত্র ধ্বংস করার পথে যেই মানুষগুলো শেখ হাসিনার হাতকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিলেন তার মধ্যে বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক খুবই ওপরের দিকে আছেন। তিনি আজ গ্রেফতার হয়েছেন, এরকম একটা খবর দেখলাম। সাথে সাথে মনে একটা প্রশ্ন জাগলো, তিনি আজ কেন গ্রেফতার হলেন? কেউ কেউ অবশ্য তার গ্রেফতার হওয়া নিয়েই প্রশ্ন তুলছেন, সেটা নিয়ে আমি খুব বেশি যাবো না। কিন্তু আজ কেন গ্রেফতার হলেন এই প্রশ্নটা আমি করছি, কারণ আমি ভাবছিলাম এই ভদ্রলোক কি দেশে নেই। আমার মনে পড়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর আমি তারিখটা চেকও করলাম, 11 অগস্ট, 6 দিনের মাথায় আমি একটা ভিডিও করেছিলাম এই ভদ্রলোককে নিয়ে, একে ধরিয়ে দিন, এরকম একটা হেডলাইন দিয়ে। সেখানে বিস্তারিতভাবে মোটামুটি বলার চেষ্টা করেছি। শুধুমাত্র একটা রায় না, এই রায়কে তিনি কীভাবে ম্যানিপুলেট করেছেন, কীভাবে তিনি রায় বদলে দিয়েছেন, এসব নানা কারণে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। সেটার জন্যই তাকে গ্রেফতার করার কথা বলেছিলাম এবং জনগণ যদি তাকে কোথাও দেখে থাকে তারা যেন সেটা জানায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। পরবর্তীতে যখন গ্রেফতার হচ্ছে না, আমি ভাবলাম তিনি হয়তো দেশে নেই, তিনি দেশে বসে বহাল তবিয়তে আছেন। এটা তো অবিশ্বাস্য লাগলো আমার কাছে এবং এতদিন কোনো তাকে গ্রেফতার করার চেষ্টা করা হলো না। আবারও বলছি, সরকার যেহেতু গ্রেফতার করেছেন, সরকার তাকে গ্রেফতার করার উপযোগী বলে মনে করছেন। তাকে গ্রেফতার করা যাবে না বলে যে আলাপ আছে, সেই আলাপে ঢুকছি না, সরকার মনে করছেন তাহলে সেটা। এবং এটা গত 1 বছরের মধ্যে তিনি তেমন কিছু করেননি নিশ্চয়, যার জন্য গ্রেফতার করা হচ্ছে। তার মানে তাকে গ্রেফতার করা হচ্ছে পূর্বে তার কৃতকর্মের জন্য। তাহলে এখন কেন? আমরা এই প্রশ্নটা আসলে জারি রাখবো, কারণ আমি যেটা অনুমান করি, সম্প্রতি সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়ছে, নানা দিকে নানা রকম সংকটে পড়ছে। এবং আমার কাছে এই খায়রুল হককে গ্রেফতার করাটাকে শেখ হাসিনার মতো কাজ বলে মনে হলো, যে এটা করে খানিকটা বাহবা পাওয়া, খানিকটা হাততালি পাওয়া, মানুষ খানিকটা অপছন্দ থেকে সরে আসা, এই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি। সরকারের পেছনে জনসমর্থন খুব দ্রুত কমছে, রাজনৈতিক দলগুলোর কমছে। হাতে গোনা 2-1টা রাজনৈতিক দল যারা নির্বাচন পিছিয়ে এই সরকারকে রাখতে চায়, তারা এখনও সরকারকে মোটা দাগে সমর্থন করার চেষ্টা করছেন। যদিও সরকার এত গ্রস মিস্টেক্স করছেন, সেসব দলও নানা ক্ষেত্রে সরকারকে সমালোচনা করছে। কিন্তু সরকার বিপদে আছে, মানুষের মধ্যে সরকারের সমর্থন কমে যাচ্ছে, ব্যবসায়ীদের মধ্যে তো একেবারে তলানিতে। ফলে সরকার এটা একটা স্টান্ট করলো আমি মনে করি, এবং এই স্টান্টবাজিটাকে আমি অ্যালার্মিং হিসাবে দেখবো। কারণ সরকার যখন অজনপ্রিয় হয়ে ওঠে, তখন রাজনৈতিক দলকে ডাকে, আওয়ামী জুজুর ভয় দেখায়, তারা ফ্যাসিবাদ ফিরে আসছে, ওটা সেটা। আমি কখনোই মনে করি না বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার মতো কিছু হতে পারে। তারা কিছু না কিছু 2-1টা জায়গায় এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি করতে পারে, কিন্তু বাংলাদেশে এদের ফিরে আসার ভয়টা স্রেফ জুজুর ভয়, এবং এটার মাধ্যমেই জনগণকে আসলে ভুলিয়ে ভালিয়ে রাখা, তাদের পক্ষে রাখার চেষ্টা আছে। একই সাথে এখন খায়রুল হককে নিয়েও একই কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। সরকারের মধ্যেকার এই প্রবণতাগুলো, এই সরকারটা যেটা একটা অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার, একটা নির্বাচন দিয়ে তার চলে যাবার কথা মোটামুটি 6 মাসের মধ্যে, সেই সরকারের সব স্টান্টবাজি করছে। এটাকে খুবই সতর্ক দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি 11 অগস্ট যে ভিডিওটা করেছিলাম বিচারপতি খায়রুল হককে নিয়ে, সেটা এখানে সংযুক্ত করছি। আপনারা যারা আগে দেখেননি তারা দেখবেন আশা করি। গতকাল সুপ্রিম কোর্টের বিচারকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাবেক প্রধান বিচারপতির কথা বলেছিলাম, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা। বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে, তার পেছনে শেখ হাসিনার সাথে সাপ তার পরপরই এবং তার প্রধান সহযোগী
যে কোনো বিবেচনায় এই বিচারপতি খায়রুল হক। উনি এখনো কাগজে কলমে একটা পদে আছেন, আইন কমিশনের চেয়ারম্যান, প্রধান বিচারপতি পদমর্যাদায় তিনি রিটায়ারমেন্টের পদ থেকে টানা এই পদে এখনো আছেন। উনি এখনো আছেন, আমি এই মার্চে উনি অ্যাক্টিভ ছিলেন, আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই। একটা রাষ্ট্রের বিচার বিভাগ এবং তার প্রধান বিচারপতি রাষ্ট্রের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। বাই নেচার রাষ্ট্র কোয়ার্সিভ হয়, বল প্রয়োগ করতে চায়, এবং বহু সময় সে বল প্রয়োগ করতে গিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করে, নাগরিককে, রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানকে তখন সরকারের হাত থেকে বাঁচায় বিচার বিভাগ। এই খায়রুল হক নামের নোংরা লোকটা, বর্বর লোকটা শেখ হাসিনার সহযোগী হয়ে এই স্ট্রাকচার, এই দেশ ধ্বংস করার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়েছিলেন। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। আমরা জানি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, এবং এই ভদ্রলোক শুধু রায় দিয়ে ক্ষান্ত হননি, জালিয়াতি করেছেন, একদম জালিয়াত, উনি জালিয়াতি করেছেন। আমি সেটাই আসছি। আমাদের মনে থাকার কথা, একটা রিট হয়েছিল, তারপর সেটা শুনানি হচ্ছে, এবং সেই শুনানিতে অ্যামিকাস কিউরিদেরকে ডাকা হয়েছিল। এটা একটা ল্যাটিন ইডিয়ম, সো ফর আই নো এটা ল্যাটিন সম্ভবত, এটার ইংরেজিতে এটা হচ্ছে ফ্রেন্ডস অফ দ্য কোর্ট। কখনো কখনো খুব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি হয়, অতি গুরুত্বপূর্ণ যদি বিষয় হয়, তখন দুই পক্ষের আইনজীবী ছাড়াও আদালত অ্যামিকাস কিউরিদেরকে ডাকে, এবং অ্যামিকাস কিউরিয়া হচ্ছেন বহু লম্বা সময় ধরে টেস্টেড, আইনের জ্ঞানে, প্রাজ্ঞতায়, অভিজ্ঞতায় সবকিছুতে সমৃদ্ধ আইনজীবীরা হচ্ছে অ্যামিকাস কিউরি হন। 8 জনকে ডাকা হয়েছিল, আমি এদের নাম পড়ি, আপনারা যে কেউ মনে করতে পারো যারা একটু খোঁজ খবর রাখি। জনাব টি.এইচ খান, ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, রকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার রফিকুল হক, এম জহির। এই হচ্ছে 7 জন, তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। রফিকুল হক এবং এম জহির যেটা করেছিলেন সেটা হলেন তারা একটু সংস্কারের কথা, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেটা বলেছিলেন। শুধু একজন, জনাব আজমালুল হোসেন কিউসি, তিনি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করতে বলেছিলেন। তারপর আমাদের নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যখন এই অ্যামিকাস কিউরিরা বলেন তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক না এবং রাখতে হবে, সেটাই প্রত্যাশিত রায় হবার কথা ছিল। কিন্তু না, জনাব খায়রুল হকের ভেতরে শয়তানি ছিল। উনি শেখ হাসিনার দোসর হয়ে তার ক্ষমতাকে চিরকাল নিয়ে যাওয়ার চেষ্টার জন্য বসেছিলেন। রায় দেওয়া হলো, প্রাথমিক রায়টা এইরকম ছিল, ডকুমেন্ট আছে, আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি, আজ ডকুমেন্ট খুঁজতে যাচ্ছি না, জেনে রাখুন, আমি জেনে বলছি, এটা জেনুইন, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। প্রাথমিক রায়ে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা হলো। কিন্তু জনগণের নিরাপত্তা এবং কল্যাণই যেহেতু সর্বোচ্চ আইন, তাই পরবর্তী দুটো নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনে, মানে ত্রয়োদশ সংশোধনীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, অধীনেই হতে পারে। তার মানে এর জন্য সংবিধান সংশোধনের কোনো দরকার ছিল না। আওয়ামী লীগের পর শয়তানি করে মূল রায় আসার আগেই সংশোধন করে ফেললো, পঞ্চদশ সংশোধনী করে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। কিন্তু এই জালিয়াত খায়রুল হক মূল যখন রায় লিখলেন, তার মধ্যে এই যে দুটো টার্মের কথা সেটা ওনারা পর্যবেক্ষণে নিয়ে গেলেন, এবং সেখানে লিখলেন সংসদ চাইলে ব্লা ব্লা ব্লা। নো, প্রাথমিক রায় বলা হয়েছিল তারা মনে করছেন পরবর্তী দুটো হোক ত্রয়োদশ সংশোধনীর আন্ডারেই, কারণ এই সিস্টেমটা দাঁড়িয়ে গেছে এবং জনগণের সিকিউরিটির জন্য, কল্যাণের জন্য এটা দরকার। এই জালিয়াতিটা উনি করলেন পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়। যে আমরা আজকে শুনি না সংসদ চাইলে হতে পারে বলে, সেটা মিথ্যা কথা। প্রাথমিক রায়টা ছিল না, এবং বাতিল করাটা ইটসেলফ আমরা মনে করি অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, গর্হিত অন্যায় কাজ হয়েছে এই খায়রুল হকের নেতৃত্বে। আর অন্যরাও ছিল, কিন্তু মূল নাটের গুরু এই ভদ্রলোক। এবং আমরা দেখবো এরপর অত্যন্ত বেনিফিশিয়ারি হয়ে উনি আইন কমিশনের চেয়ারম্যান অনন্তকাল থেকে যাচ্ছেন, আর কোনো চেঞ্জ নাই। এটা উনি প্রধান বিচারপতির পদমর্যাদায় সেখানে আছেন। আমি খুঁজতে গিয়ে দেখলাম আইন কমিশনের ওয়েবসাইটে 24/3/14 মানে মার্চের 14 তারিখেও আইন কমিশনের প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামটা এরকম, আমি একটু পড়ি। আইন কমিশনের চেয়ারম্যান মাননীয় বিচারপতি জনাব এবিএম খায়রুল হক মহোদয়ের সভাপতিত্বে গত 10 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখ রবিবার বিকাল 3 ঘটিকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মশীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ে বিচার বিভাগীয় কর্মকর্তারা ব্লা 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 অনেকে ছিলেন। কে ছিল এর মধ্যে? এছাড়া ছিল আলোচক হিসাবে ছিল মুনতাসির মামুন, অতিথি হিসাবে ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইনায়েতুর রহিম, রিজাইন করেছে, এই সেই শপথবদ্ধ রাজনীতিবিদ। তারপরে বিচার প্রশাসন ইনস্টিটিউটের নাজমুনারা সুলতানা, আইন কমিশনের সদস্য আবু বকর সিদ্দিকী, এরকম অনেকগুলো নাম অনুষ্ঠিত। সঞ্চালনায় ছিলেন আইন কমিশনের লেজিসলেটিভ ড্রাফটসম্যান, অতিরিক্ত জেলা জজ জনাব আবেদা সুলতানা, আইন কমিশনের সচিব ইত্যাদি ছিলেন। মানে এই মার্চেও উনি বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে প্রোগ্রাম করছেন, উনি ছিলেন এই পোস্টটায়। আমাদের এই ভদ্রলোককে খোঁজা দরকার। কেন দরকার? আমি মনে করি ওই যে বলেছি যে শেখ হাসিনার এই বিভৎস নোংরামিটা, এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে দেশটাকে ধ্বংস করাটা সম্ভবত না, যদি এই ভদ্রলোক তার লিস্ট, বিচারিক প্রজ্ঞা, সততা নিয়ে দাঁড়াতেন, তাহলে এই পরিস্থিতিটা হতো না। বহু জায়গায়, বহু দেশে আমরা প্রধান বিচারপতিকে সরকারের সাথে ক্ল্যাশে যেতে দেখেছি। পাকিস্তানের মতো দেশে বিচারপতি ইফতেখারের কথা আমাদের মনে আছে, বা ইভেন বাংলাদেশের পরবর্তীতে এসকে সিনহা, উনি আগে নানান সমালোচিত ছিলেন, ট্রু, কিন্তু উনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ নিয়ে উনি সরকারের সাথে ফাইট করেছেন, তার জন্য হয়তো তাকে পদ ছাড়তে হয়েছে। সো এই ফাইটটা করা যেত, ফাইট দূরে থাকুক, উনি এই বাকি কাজ করে দিয়েছেন। জামাত ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের বক্তব্য লিমিট ক্রস করেছে, রাজনীতির স্বাভাবিক হিসাব নিকাশ ক্রস করেছে। নাসিরের বক্তব্যের কঠিন জবাব দেওয়া প্রয়োজন এবং ছাত্রদলের বিরুদ্ধে এই জাতিকে
ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার সময় এসেছে। এই কোচি নাসির সেটা প্রমাণ করে দিয়েছে। এদের কোনো লজ্জা শরম নাই। সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে যে ধোলাই খায়, পুলিশের হাতে গ্রেপ্তার হয়, নিজ দলের হাতে বহিষ্কৃত হয়, টাকা পয়সা ছাড়া এরা কোনো কমিটি দেয় না, দুই গ্রুপে কামড়া কামড়ি। অথচ এরা আমিরে জামাতের সাথে বেয়াদবি করছে। আমিরে জামাতের সামনে যে কথা বলেছেন ওটা ওর আব্বা তারেক রহমান এবং খালেদা জিয়াও বলতে সাহস পান না। এই ধরনের ভাষায় সমালোচনা করেছে এই ছাত্রদলের এই কোচি নাসির। অবাক হচ্ছেন? অতএব আসুন ছাত্রদলের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলি। ছাত্রদলকে, বিশেষ করে চাঁদাবাজ যারা, তাদেরকে গণদোলাই দিতে হবে। চাঁদাবাজদের, আর চাঁদাবাজকে ধরলে ছাত্রদল অটো চলে আসবে। কান টানলে যেরকম মাথা চলে আসে, চাঁদাবাজ ধরলে ওইটাই ছাত্রদল। তো দর্শক, যেখানে ছাত্রদল লজ্জায় মুখ দেখাতে পারছে না, তরুণ প্রজন্ম ট্রল করতে করতে ওদের লজ্জা শরম খেয়ে ফেলছে। কি অবস্থা! বুইরা খাটাস, এই মোটা, চেহারা ডিসপ্লেস হয়ে গিয়েছে, দাঁতের মারি এদিক ওদিক হয়ে গেছে, বয়সের ভারে দাঁত ভিতরে ঢুকে গেছে, সামনে বের হয়ে গেছে, চুল সব পাকা, এই বিশাল প্যাট, এই এখন ছাত্রদলের নেতা। এরা ক্যামেরার সামনে আসে। ওদের কোনো মান সম্মান লজ্জা শরম আছে? চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েটের পড়ুয়া ছাত্ররা ঘোষণা দিচ্ছে রাজপথে নামে এই বুইরা খাটাসদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। ওরা দিনের বেলা ঢুকতে পারেনি, রাতে যায় ক্যাম্পাসে ঢুকতে। যেখানে ওদের কোনো মান সম্মান নাই, ওদের কোনো অবস্থান নাই, ওদের ছাত্রত্ব নাই, ওরা বলে যে শিবিরের সাথে কোনো ঐক্য সম্ভব না। যেখানে এই নাসিরের আব্বা তারেক রহমানের, এই নাসিররা কিন্তু এমন যে এরা এর গার্লফ্রেন্ড থাকলেও তাও তারেক রহমান নির্দেশ ছাড়া গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না, ডেট করবে না। এটা ওরাই বলে, যে কোনো কাজ করতে গেলে তারেক রহমান। আমিরে জামাত অসুস্থ হয়, তারেক রহমান নির্দেশ দেয় মির্জা ফখরুলদেরকে দেখতে যান, ফোনে কথা বলে, খালেদা জিয়া বলে। একটা মিনিমাম এই জায়গাটা কিন্তু আছে। এর মানে ঐক্য, প্রতিপক্ষ বা প্রতিযোগী হিসেবে মেনে নেয়া, হেলদি কম্পিটিশনের একটা জায়গায় কিন্তু তারেক রহমান খালেদা জিয়াও নিয়েছেন। বোঝা যায় আচার আচরণে যে রাজাকার টাজাকার যাই বলার না কেন, কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে। সেখানে এই নাসির, কোচি নাসির বলে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয়। এর মানে এই কোচি নাসির মূলত তারেক রহমানের আকীদায় বিশ্বাস করে না, তারেক রহমান নির্দেশনায় বিশ্বাস করে না। যদিও তারেক রহমানের বাটপারি এটা আমরা জানি, কিন্তু ভিজিবলি যেটা দেখি, তারেক রহমান, জামাত, শিবির সবাইকে, বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আর এই নাসির বলে যে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয়। তাহলে আসলে উপর উপর যদি আমরা বাহ্যিক কথা বিশ্লেষণ করি, এই নাসির তারেক রহমান নির্দেশনাই মানেন না, কারণ তারেক রহমান ঐক্যের কথা বলেন। আচ্ছা, এই তারেক রহমান বলেছেন না, আপনাদের মনে আছে? যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদল এবং শিবির এক মায়ের পেটের দুই ভাই। এখন এই দুই ভাইয়ের সাথে ঐক্য কেন সম্ভব না? বাটপারি, ভারত বলেছে, তোমাদের আব্বা মোদী বলেছে সম্ভব না, এই কারণে সম্ভব না। এটা হচ্ছে আসল কথা। সারা জীবন শিবিরের সাথে একসাথে আন্দোলন করেছে, মিছিল মিটিং করেছে, হরতাল করেছে, আর এখন শিবির রাজাকার, রক্কাটা। তাহলে এতদিন এটা কেন করেছে? কেন বলেন এতদিন? মানে দিস ইজ বাটপারি। দর্শক, আমিরে জামাতের সমালোচনা করা যেতেই পারে, আমরা কাউকে সমালোচনা উঠে রাখতে চাই, আমি নিজেই সমালোচনা করি। আমিরে জামাত লাশের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে মৃত্যুদের সংখ্যা প্রচার করা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না, মৃত্যুর সংখ্যা শতাধিক হতে পারে। এই প্রশ্নের সমালোচনা আমি নিজেই করেছি। কিন্তু নাসির সমালোচনা করতে যে মাথা মোটা বেয়াদবের মতো কাজ করেছেন, ওদেরকে জবাব দেওয়া প্রয়োজন। কিভাবে যেন আমি কি বলেছি? আমি বলেছি, দেখেন, আমিরে জামাত, লাশ গুম করা সম্ভব নয়, হয়তোবা অরিজিনাল সংখ্যাটা আসতে একটু লেট হবে, কারণ যে লাশটা পড়ে গেছে ওটা ডিএনএ প্রোফাইলে মেলানোর আগে ওটাকে লাশ হিসেবে বলা যাবে না, এই জন্য আপনার একটু লেট হবে। কিন্তু কতজন মারা গেছে কি, এগুলো একটাও মিসিং সম্ভব না। এগুলো সব কয়েকদিনের মধ্যে সব কতজন এখনো নিখোঁজ, কতজন চিকিৎসাধীন, কতজন লাশ পাওয়া, এগুলো সব বের হয়ে যাবে। একটাও সম্ভব না। এটা একটা অভিজাত এলাকা, এটা স্কুল, এটা কোনো গার্মেন্টস নয়, তো পাবলিক প্লেস নয়, একটা সুনির্দিষ্ট জায়গায়, আবদ্ধ জায়গায় এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আমিরে জামাতের বক্তব্যের জবাব আমি দিয়েছিলাম। কিন্তু নাসির কি বলেছে? বলছে যে শিবিরের বট আইডি গুলো থেকে যেভাবে গুজব ছড়ানো হয়, ওইভাবে একটা দলের শীর্ষ নেতা এভাবে গুজব ছড়ায়, এটা আমরা দেখিনি। অতএব সচিবালয় মাইলস্টোন যে আন্দোলনের দায় নিতে হবে জামাতের আমিরকে। কত বড় মাথা মোটার মাথা মোটা, কত বড় অপদার্থ ফালতু, অশিক্ষিত ঘরের অশিক্ষিত, মূর্খের ঘরের মূর্খ। সচিবালয় আন্দোলনে দায় নিতে হবে আমির জামাতকে। আরে আমিরে জামাত এই কথা বলেছেন, তা আগে সচিবালয় এই আন্দোলন হয়েছে। সচিবালয় ঢুকে ভিতরে ঢুকে যে মারামারি, এটা আমিরে জামাতের বক্তব্যের আগে, ওই বক্তব্যের সাথে রিলেট করে। মাথা মোটা কত প্রকার কি, মাইলস্টোনের যে আন্দোলন, এটা আমিরে জামাত লাশ নিয়ে প্রশ্ন তোলার আগের কথা। আর আমিরে জামাত যে কমপক্ষে 100 মারা গেছে যে কথা বলেছেন, এটাকে নাসির বলছে গুজব। এই কারণে নাকি উত্তেজিত হয়, বিভ্রান্তি শিকার হয়ে মানুষ আন্দোলন করছে, অথচ আন্দোলন আমিরে জামাতের এই বক্তব্যের আগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, জবাব পেয়েছেন, দ্বিতীয় কথা হচ্ছে আমিরে জামাত যেভাবে প্রশ্নটা তুলেছেন যে আমি বিশ্বাস করি না, হ্যাঁ, তাতে বোঝা যায় যে লাশ গুম করা হয়েছে, আমি এটা বিরোধিতা করেছি। কিন্তু কমপক্ষে 100 তো না, ওখানে 150 উপরে মারা গেছে। আমিরে জামাত এই জায়গাটা তো ভুল করেনি। এর মানে আমিরে জামাতের সমালোচনা করার জায়গা থাকলেও এই মাথা মোটা অশিক্ষিত, এই পাড়ার ঘরের পাড়া এটা করতে পারে না। এই আমিরে জামাতকে গালাগালির মতো করছে, যেমন দায় নিতে হবে, সচিবালয় আন্দোলন, অমুক এগুলো দায় নিতে হবে। আরে তুই জিকির কর, তোর কথায় দায় নিবে, কিসের দায়, কে দায়ী করবে? ওটা কুত্তাও শোনের বক্তব্য, কেউ শোনে, কেউ পড়ে। আবার শিবিরের সাথে ঐক্য কেন সম্ভব নয়?
শিবির জাতীয় সঙ্গীত মানে না। জাতীয় সঙ্গীত তোর আব্বা জিয়াউর রহমান মানে না, এটা জানোস? বেদবের ঘরে বেদব। জিয়াউর রহমান জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, শাহ আজিজ পরিবর্তন করতে চেয়েছে, খালেদা জিয়া এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে। এই তথ্য আছে এর কাছে। আর শিবির জাতীয় সঙ্গীত মানে না, এই কথা শিবির কোথাও বলে না। শিবির জাতীয় সঙ্গীত মানে, শিবির জাতীয় সঙ্গীত গায়, এটা হচ্ছে সত্য কথা। নাসির মিথ্যা বলেছে। আর জাতীয় সঙ্গীতের বিরোধিতা শিবিরে কেউ কেউ ব্যক্তিগতভাবে করে, সাংগঠনিকভাবে শিবির কোনোদিন জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এটা মিথ্যা কথা। ও 14 গোষ্ঠী মিথ্যু, এই কারণে মিথ্যা কথা বলছে। ও গুজববাজ, ও বট, ও সত্য কথা বলতেই পারে না। ডক্টর ইউনূসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে, এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি। ফলাফল হবে দুটো। একটি হতে পারে ডক্টর ইউনূসের চাকরি যাবে, আর ডক্টর ইউনূসের চাকরি খাবেন হাসনাত আব্দুল্লাহ সহ ডক্টর ইউনূসের নিয়োগকারী এই ছাত্ররা। ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর কথায়। আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ, এই ছাত্র নেতা, জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন, তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন, তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদে অধিষ্ঠিত থাকেন না কেন, তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন। ডক্টর ইউনূসের জয় বাংলা হওয়ার বোধহয় সময় এসেছে। হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন। সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয়। ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায়, তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুকপুক ধুকপুক করতে থাকবে। শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে, উত্তেজনায়, আশঙ্কায়, উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে। কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায়, জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনূসের দিকে আঙুল তুলে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন, নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসের সামনের দিন কঠিন দিন। কারণ হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা, স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ, এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি, কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি। ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি এসেছেন ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায়। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই। স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া, এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পদটি দখল করে আছেন, সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে। হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন, নাকি ডক্টর ইউনূসের হৃদকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারলেন? দেখুন, আমি নবনীতা চৌধুরীর বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে উল্লেখ করেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনূস তার সরকারে ভাই ব্রাদার কোটায় নিয়ে এসেছেন। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কি ধরনের নয় ছয় করেছেন, শুধুমাত্র যে হারাম বেতন নিচ্ছেন তাই নয়, তার মন্ত্রণালয়ে কি ব্যাপক দুর্নীতির মাধ্যমে হারাম উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত 2 APS এর মাধ্যমে। এপ্রিলের শেষে সে বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছি, সেই বয়ানের অংশবিশেষও আপনাদের শোনাবো। কিন্তু আমি জানতাম, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের 5 দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নূরজাহান বেগমের কোনো কাজ নেই। এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি। আর হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম, গত আগস্টের পর থেকে, কিংবা বলা যায় এই সরকারের উপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা, সেই হাসনাত আব্দুল্লাহ জানতেন না ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নূরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন? তিনি জানতেন। তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস ভাই ব্রাদার কোটায় নূরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন? এই প্রথমবারের মতো কেন হাসনাত আব্দুল্লাহ কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনূসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করলো হাসনাত আব্দুল্লাহর ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে? কারণ হাসনাত আব্দুল্লাহ জানে, বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন, আপনি আমিও জানি যে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হয়তো নূরজাহান বেগম, কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে। তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস উইংয়ে, ডক্টর ইউনূসের ইউনূস সেন্টারে তার ডান হাত হিসেবে, তার সেক্রেটারি হিসেবে, তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের
সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পদ সাজিয়ে। ডক্টর ইউনূস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন, কোথাও তিনি এই লামিয়া মোর্শেদকে রেখে যেতে পারেননি। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কে কীরকম ব্যাখ্যা করলো। প্রদর্শক শ্রোতা, এখান দেন যদি আপনারা কিছু জানতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।